আবারও স্বাগত। একুশে বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। অর্থ পাচার থামাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও অর্থনৈতিক অপরাধ বিশ্লেষকরা। তবে তাদের মতে এজন্য সরকারকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, প্রয়োজনে নিজের দলের লোকদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবেই প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন মাঠ পর্যায়ে দেখা যাবে। সাদাত হাবিবের সেতু রিপোর্ট। মন্দা আর বিনিয়োগ করার হতাশার মাঝে অবিশ্বাস্য পরিমাণ অর্থ পাচারের রেকর্ড। ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক রক্তক্ষরণ দেখছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে করা শ্বেতপত্র কমিটির চূড়ান্ত হিসাব বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় 28 লাখ কোটি টাকারও বেশি। গড়ে প্রতি বছরে 1,92,000 কোটি টাকা লুট করে পাচার করা হয়েছে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর রিপোর্ট বলছে কেবল বাণিজ্যের আড়ালেই প্রতি বছরে 683 কোটি মার্কিন ডলারের বেশি পাচার করেছে প্রভাবশালী সিন্ডিকেট। পাচারকারীদের অন্যতম নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে সুইস ব্যাংক। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে 1 বছরে বাংলাদেশিদের আমানত প্রায় 42% বেড়েছে। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং কানাডার বেগমপাড়ায় গড়ে উঠেছে অবৈধ অর্থের পাহাড়। এগুলো তো পেপার পত্রিকা অ্যাভেলেবেল যে কারা লুট করেছে। সবচেয়ে বেশি মানি লন্ডারিং তো করছে এসালম, এতে তো কোনো সন্দেহ নাই। অর্থনীতি যখন চরম সংকটের মাঝে, তখন শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন দেশ থেকে আর টাকা পাচার হতে দেয়া হবে না। এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না। অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা মনে করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সদিচ্ছা ও জিরো টলারেন্স নীতি মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়ন হয় তার উপরে নির্ভর করছে দেশের অর্থনীতির ভবিষ্যৎ। সর্বোচ্চ পর্যায় থেকে এটা যে বলা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো। এটাতে সহজেই হবে তা না, কারণ আমি মনে করি যে এই রাজনৈতিক সরকারের মধ্যেও কিন্তু অনেক ধরনের স্বার্থান্বেষী গ্রুপ আছে যারা এগুলোকে অপোজ করবে। বাস্তবতা বলছে পাচার হওয়া অর্থ ফেরতে বৈশ্বিকভাবে সফলতার হার 7% কম। অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী এই লড়াইয়ে বাংলাদেশের সফলতার হার শূন্যের কোটায়। প্রসিড অফ দ্য ক্রাইম হতে হবে, অর্থাৎ অপরাধমূলক কোনো কাজের প্রসিড অর্থাৎ ফসল আকারে এই টাকাটা যদি তারা দেখে, তখনই তারা এই টাকাটাকে আলাদা করে কনফিসকেট করবে, যেটাকে বাজেয়াপ্ত বলে, এবং আমাদের দেশে আনা সম্ভব। আগের যে ভূমিমন্ত্রী তার কিন্তু অনেক সম্পত্তি এবং টাকা ফ্রিজ করেছে ইউকে গভর্নমেন্ট। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই টাকাগুলো ফেরত আনা সম্ভব। ফলো আপ সাহসটাও দেখাতে হবে। নিজেদের লোক হয়তো বাধা দেয়, তখন কিন্তু সেই সাহসটাও দেখাতে হবে। আর পাচার হওয়া অর্থ ফেরতে সরকার ও সংশ্লিষ্ট মহলকে আন্তর্জাতিক আইন ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা MLAR প্রক্রিয়ায় জোর দিতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে আদালতের মাধ্যমে লুটপাট আর পাচারের সাথে জড়িত দেশে বিদেশে প্রায় 70,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 11 মাস অর্থাৎ জুলাই থেকে মে সময়ে সুদ আসলে 4 বিলিয়ন বা 400 কোটি ডলারের বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। এর বড় অংশই গেছে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপানের কাছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD জুলাই থেকে মে মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে অর্থ বছরের প্রথম 11 মাসে আগের নেওয়া ঋণের বিপরীতে বাংলাদেশকে বিভিন্ন ঋণ দাতা সংস্থা ও দেশকে 413 কোটি 23 ডলার পরিশোধ করতে হয়েছে, যা বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড। এছাড়া টাকার হিসেবে ওই সময় 50,515 কোটি টাকা অর্থাৎ 50,000 কোটি টাকার বেশি শোধ করতে হয়েছে। জুলাই থেকে মে সময় বিদেশি ঋণ ও অনুদান এসেছে প্রায় 458 কোটি ডলার। কয়েক বছর ধরে বিদেশি ঋণ পরিশোধে চাপ বেড়েছে। গত অর্থ বছরে প্রথমবারের মতো 4 বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। এবার 11 মাসে এর চেয়ে বেশি শোধ করতে হলো। এই হিসাবে বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বেড়েছে। দেশের বাজারে কমল সোনা ও রূপার দাম। বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনা ও রূপার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস। আজ প্রতি ভরি সোনায় দাম কমেছে সর্বোচ্চ 5,482 টাকা।
বিশ্ববাজার প্রতিদিনই সোনার দাম ওঠানামা করে, সে কারণে গত এক মাসে 10 বারের বেশি সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,25,290 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,15,142 টাকা, 18 ক্যারেটের ভরি 1,84,758 টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি 1,50,932 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রূপার দামও কমেছে। 22 ক্যারেট প্রতি ভরি রূপার দাম কমে হয়েছে 4,841 টাকা। প্রধানমন্ত্রী চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার সৌর বিদ্যুতের গুরুত্ব নিয়ে সিপিডির আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যুতের উৎপাদন আর বিপণনে খরচ বৃদ্ধির বিপরীতে ভালো বিকল্প সৌর বিদ্যুৎ। সামনে আসে রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই পাকিস্তানের নাগরিক ও ব্যবসায়ীদের হাত ধরে সৌর বিদ্যুৎ উৎপাদনে 50 গিগাওয়াট উৎপাদনের নজির। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। বিদ্যুতের আকাশচুম্বী দাম আর তীব্র লোডশেডিং এর মুখে পড়ে কোনো সরকারি উদ্যোগ ছাড়াই পাকিস্তানের সাধারণ মানুষ বেছে নিয়েছিল সৌরশক্তিকে। বর্তমান চিত্র দেখা যাচ্ছে, দেশটির সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 50 গিগাওয়াট। চীন থেকে সস্তা প্যানেল এনে আমদানিকৃত তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে দেশটি সাশ্রয় করেছে $12 বিলিয়ন বেশি। পাকিস্তানের এই অভাবনীয় সাফল্য এখন উৎসাহ জাগাচ্ছে বাংলাদেশকেও। 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের টার্গেট সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, ঘন বসতিপূর্ণ বাংলাদেশে বড় সোলার পার্কের জন্য জমি পাওয়া কঠিন হলেও দেশের প্রায় 7,000 তৈরি পোশাক ও বস্ত্র কারখানার ছাদই হতে পারে এই বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু, যা থেকে অনায়াসেই 5,000 মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদন করা সম্ভব। রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অনুষ্ঠানে উঠে আসে দেশের সৌর বিদ্যুৎ খাতের সংকট ও সম্ভাবনার বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের মতো বিশৃঙ্খলভাবে নয়, বরং বাংলাদেশকে এগোতে হবে সুপরিকল্পিত উপায়ে। নবায়নযোগ্য জ্বালানির সুবিধার ক্ষেত্রে এই রাজস্ব বৈষম্য যেন তুলে ফেলা হয় এবং সকল ধরনের ইসের ক্ষেত্রে আমদানির পর্যায়ে শূন্য শুল্কে যাতে এই জিনিসগুলো নিয়ে আসা হয়। Right now, the government is collecting 7 to 8 taka per kilowatt hour, and their cost is 13 taka per kilowatt hour in the grid because of all this mismanagement. So now you can understand they're very wary of taking renewable energy. অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রী চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে হতে পারে বড় চুক্তি। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয় নাই, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। ইতিমধ্যে 2026 সালের নীতিমালায় সৌর বিদ্যুতের যন্ত্রাংশে বড় ধরনের শুল্ক ছাড় এবং 2035 সাল পর্যন্ত কর অবকাশ বা ট্যাক্স হলিডে দিয়েছে সরকার। চীনের সাথে চুক্তি হলে প্যানেলের দাম চলে আসতে পারে সাধারণ মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নাগালের মধ্যেই। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারে খবরাখবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 613 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 69,174 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 124 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,460 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,214 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,109 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সি 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সি সূচক 693 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 76,894 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,550 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ও বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধার সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।